আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা সারা বিশ্বের আলোচিত যে সমস্ত খবরাখবরগুলো আছে বা ঘটে যাওয়া যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা যাই যুক্তরাষ্ট্রের যেই ট্যারিফ যুদ্ধ শুরু করছেন, যেটা আসলে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে যেভাবে এটার ধাক্কা বা যেভাবে আছড়ে পড়ছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এই বিষয়ে আমরা পূর্বে অনেক ভিডিও করছি, তাই আজকে বাংলাদেশ প্রসঙ্গটা এখানে বাদ রেখে আমরা একটু চীনের সাথে যুক্তরাষ্ট্রের যেই ট্যারিফ যুদ্ধ বা সমানে সমানে বা শেয়ানে শেয়ানে লড়াই, সে বিষয়টা একটু আলোচনা করি। এই বাণিজ্য যুদ্ধ শুরু করার পূর্বেই চীন কিন্তু যুক্তরাষ্ট্রকে চীন বলেছিল যে তোমরা যেই পর্যায়ের যুদ্ধ বা যেই পর্যায়ের খেলা, মানে যেই পর্যায়ের যুদ্ধ করতে চাও আমরা সেই পর্যায়ের যুদ্ধের জন্যই প্রস্তুত। সামরিকভাবে চাও বা বাণিজ্যভাবে চাও সেইভাবে আমরা প্রস্তুত আছি। এখন আসলে সেটা চীন যে প্রস্তুত আছে এটা দেখা যায়, কেননা যুক্তরাষ্ট্র যখন চীনের উপরে 34% শুল্ক আরোপ করছে, চীন কিন্তু দেরি না করে সাথে সাথেই কিন্তু পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্রের উপরে 34% নির্ধারণ করে দিছে। এখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চীনকে যতই হুমকি দামকি দিচ্ছেন বা ওইটা মানে চীন যাতে ওই অতিরিক্ত শুল্ক যাতে প্রত্যাহার করে নেয়, এই জন্য যত চাপ দিচ্ছে চীন এখানে এক চুলো ছাড় দিচ্ছে না। চীন বলতেছে যে আমরা এখান থেকে কোনো পিছু হটার সুযোগ নাই। এখন যুক্তরাষ্ট্র বলতেছে যে এখানে 0% শুল্কের বিষয়ে চীনকে বলতেছে যে যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে যে অতিরিক্ত 34% শুল্ক চীন আরোপ করছে এটা প্রত্যাহার করে নিতে কইছে। হ্যাঁ, যদি এটা করা না হয় যুক্তরাষ্ট্র সেখানে চীনের উপরে 50% শুল্ক আরোপ করার হুমকি দিয়ে রাখছে। বিনিময়ে চীনও পাল্টা হুমকি দিয়ে রাখছে, যুক্তরাষ্ট্র যে পরিমাণ শুল্ক আরোপ করবে তার থেকে বেশিও শুল্ক আরোপ চীন করতে পারে বা করবে। আর বরঞ্চ অতিরিক্ত শুল্ক হুমকি দিয়ে রাখছে যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত মুভিগুলা, হলিউডের যে সমস্ত মুভিগুলো আপনার চীনে রপ্তানি হয় বা যুক্তরাষ্ট্র রপ্তানি করে চীনে, ওই সমস্ত মুভিগুলোর উপরেও চীন নাকি শুল্ক আরোপ করবে, এরকম হুমকি দিয়ে রাখছে। এখানে আজকে বিভিন্ন নিউজে আসছে বা বিভিন্ন ছোট ছোট অসমর্থিত কিছু খবরে আসছে যেখানে চীন 84% শুল্ক আরোপ করার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে যুক্তরাষ্ট্রের উপরে। এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যে এটা আমরা জানি না, তবে এই শুল্ক যুদ্ধ বা শুল্ক খেলা এটা যদি চলমান থাকে, চীন এবং যুক্তরাষ্ট্র এদের যেই ক্ষতি হবে তার থেকে বেশি ক্ষতি হবে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলা। আর যেটা আমরা দেখলাম যে বাংলাদেশের যেই শুল্ক আরোপ বা শুল্কের বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব মানে তিনি আপনার মার্কিন প্রেসিডেন্টকে চিঠি লিখছেন বা সেখানে কমানোর বিষয়ে বলা হয়েছে, কিন্তু আসলে এটা কমাবেন কিনা ওরকম কোনো নিশ্চয়তা নাই, কেননা যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ মিত্র হয়েছে ইসরায়েল, আর সেই ইসরায়েলের উপরেই যুক্তরাষ্ট্র যেই পরিমাণ শুল্ক আরোপ করছে সর্বনিম্ন যেটা, ওইটা প্রত্যাহার করার জন্য বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু যুক্তরাষ্ট্রে সফর করেছিলেন। সেখান থেকে তিনি ভালো কিছু নিয়ে আসতে পারেননি, অর্থাৎ ইসরায়েল যেটা 0% শুল্কের বিষয়ে আলোচনা করতে গিয়েছিল সেখান থেকে তিনি খালি হাতে ফিরছেন, অর্থাৎ যুক্তরাষ্ট্র এখানে তাকে তার প্রতি নমনীয় হয়নি। অর্থাৎ এখানে যুক্তরাষ্ট্র সারা বিশ্বকে একটা বার্তা দিল যে তোমরা যে আমার সাথে এখানে শুল্কের বিষয়ে কথা বলতে আসো না কেন, এখানে এসে লাভ হবে না, কেননা আমার সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ মিত্র তাকে আমি ফিরিয়ে দিয়েছি এখান থেকে। হ্যাঁ, তাই বাংলাদেশের বিষয় আসলে যেন সুখকর বা ভালো কোনো পরিস্থিতি হবে এটা আমার মনে হয় না। আর আমরা বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন যে ব্যবসায়ী সংগঠনগুলো থেকে যেটা শুনেছি যে যুক্তরাষ্ট্রের যে সমস্ত বায়ারগুলা বাংলাদেশে পোশাক মানে আপনার অর্ডার দেয় আর কি, ওই সমস্ত অর্ডারগুলো নাকি তারা ক্যান্সেল করতেছে। এটা যদি হয় তাহলে বাংলাদেশের ব্যবসায়ের জন্য এটা সবচেয়ে বড় একটা বিশেষ করে গার্মেন্টস সেক্টরের জন্য এটা সবচেয়ে বড় একটা ধাক্কা হবে। এই ধাক্কা সামলায় উঠতে বাংলাদেশ কতটুকু সময় পারবে সেটা আসলে দেখা সেটা দেখা যাবে আর কি, বা পরবর্তীতে আমরা বুঝতে পারবো। আর আজকে যেই নিউজটা আসছে যেটা হয়েছে যে আপনার এই যে কিছুক্ষণ আগে একটা নিউজ আসছে যেটা ইসরায়েলের একটা হেলিকপ্টার, ইসরায়েলের একটা ফাইটার জেট লেবাননের আকাশসীমায় ঢুকছে, সেখানে নাকি বিধ্বস্ত হয়েছে, এরকম একটা নিউজ আসছে। এটা অনেকটা সত্যই ধরা যায়, কিন্তু 100% সত্য যেন এরকম নিউজ না।
কিন্তু 90+% সত্য। আর এদিকে ইরান যেভাবে চাইছিল যে রাশিয়া ইরানের পাশে থাকবে, যুক্তরাষ্ট্র যখন তার উপরে মানে হামলা করতে চাইবে বা হামলা করবে, তখন ইরান রাশিয়ার পাশে মানে ইরানের পাশে রাশিয়া থাকবে এরকম আশা ইরান করেছিল। কিন্তু আসলে বর্তমানে রাশিয়া যেভাবে ইউক্রেন যুদ্ধের কাদাবালুতে আটকে গেছে এবং সেখানে যুক্তরাষ্ট্র যেভাবে সেখানে আগে আসছে এবং রাশিয়ার সাথে সম্পর্ক করতে চাইতেছে, তাই রাশিয়া ওই সুযোগটা হাতছাড়া করতে চাইতেছে না। এই ক্ষেত্রে ইরানকে যেন বাঁচাতে হবে বা টান্না তুলতে হবে ইরানকে, সেই চিন্তা রাশিয়ার মাথায় মনে হয় নাই। তাই যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়া এখন চাইতেছে যে যত প্রকারের চুক্তিগুলো আছে সকল মানে বেশি করে আরও চুক্তি করতে এখানে। হ্যাঁ, ইরানের কারণে যেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যে প্রেম খেলা, এটা যেন আসলে ভঙ্গ হোক, এটা রাশিয়া চায় না। তাই রাশিয়া তার নিজের মতো করে আগাইতে চাইতেছে এখানে। যদিও এই ক্ষেত্রে ইউরোপের যে সমস্ত যুক্তরাষ্ট্রের মিত্রগুলো আছে তারা এখানে ভিন্ন অবস্থানে আছে। এখানে এই যে ট্যারিফ যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র যেই ইউরোপীয় দেশগুলোর প্রতিও যেভাবে মানে শুল্ক আরোপ করছে, এর জন্য ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রতি নাখোশ। কেননা যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন যেভাবে শুল্ক আরোপ করছে একতরফাভাবে, এটা আসলে ইউরোপ কখনোই কল্পনা করেনি। কেননা ইউরোপও কিন্তু যুক্তরাষ্ট্রের মানে ঘনিষ্ঠ মিত্র। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্র যেদিকে গেছে, ইউরোপের দেশগুলো বিনা স্বার্থে বা বিনা প্রশ্নে চোখ বুঝে মানে যুক্তরাষ্ট্রের পিছনে পিছনে গেছে। কিন্তু এখন সাম্প্রতিক সময়ে মনে হয় না এর এইভাবে যাবে। কেননা ডোনাল্ড ট্রাম্প আসার পরে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি বা যুক্তরাষ্ট্রের যে সেলফ ডিফেন্স মানে নিয়ে এগোচ্ছে, সেই হিসাবে বিশ্বে যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্রের সংখ্যা কমবে। আর সেই ক্ষেত্রে ইউরোপও হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে। ইউরোপ এই ক্ষেত্রে হয়তো চীনের দিকে ঝুঁকবে। আর এখানে ইউরোপের জন্য একটা দুঃসংবাদ বলা যায়, আর যুক্তরাষ্ট্রের জন্য দুঃসংবাদ যেটা হচ্ছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে নাকি আপনার চাইনিজ সৈন্যরা বা চীনের সৈন্যরা সেখানে যুদ্ধ করেছে, এরকম তথ্য জেলেনস্কি দিয়েছে। এখন এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা এখনও নিশ্চিত না, তবে মনে হয় যেন অনেকটাই নিশ্চিত। কেননা জেলেনস্কি যেই এখানে যেই এতদিন পর্যন্ত বলতো যেন আপনার যে উত্তর কোরিয়ার সৈন্যরা সেখানে যুদ্ধ করে, এখন তিনি নতুন করে যেই এই তথ্যটা আনলেন সেটা হচ্ছে যে আপনার চাইনিজ সৈন্যরা রাশিয়ার হয়ে যুদ্ধ করতেছে ইউক্রেনের বিরুদ্ধে। যদি এটা সত্য হয় তাহলে এটা ইউরোপের জন্য এবং যুক্তরাষ্ট্রের জন্য বড় মাথা ব্যথার কারণ হবে। কেননা এখানে যদি সরাসরি এই যুদ্ধে যদি চাইনিজ সৈন্য যদি থাকে, তাহলে এখানে ইউরোপের জন্য মানে সবচেয়ে সতর্কের বিষয় হবে। কেননা চীনের সাথে এখানে ইউরোপের যেভাবে আপনার যে বাণিজ্যিক সম্পর্ক আছে, সে বাণিজ্যিক সম্পর্ক এখানে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি বিষয়টা সেরকম না হয়, যেমন সরাসরি চীনের সৈন্য না হয়ে যে চীনের সাবেক সেনা কর্মকর্তা বা চীনের সাধারণ নাগরিক, চাইনিজ নাগরিক যারা ভাড়াটে সৈন্য হিসেবে সেখানে গেছে কাজ করতেছে, এরকম যদি হয় সেক্ষেত্রে হয়তো সম্ভাবনা থাকবে না, মানে মারাত্মক সম্পর্ক অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু যদি এটা ওই যে সৈন্য সরাসরি রানিং সৈন্য তারা চীনের মদদে সরাসরি বা চীনের তত্ত্বাবধানে আইসা এখানে রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করতেছে, এরকম হইলে এটা আসলে খুবই খারাপ, বিশ্বের জন্য একটা আসনের সংকেত হওয়ার সম্ভাবনা আছে। আর এই বিষয়টা এখনও নিশ্চিত না, তবে জেলেনস্কির কথা যে হিসাবে বলছেন এটা আসলে সত্য ধরে নেওয়া যায়। যাক, আর এদিকে আপনার বিশ্ব যেভাবে অস্থিতিশীল অবস্থায় আছে, এখানে যদি ইসরায়েলের এখানে যে ফাইটার জেট আছে এটা যদি আসলে বিধ্বস্ত হয়ে থাকে সত্যি সত্যি, তাহলে মুসলিম বিশ্বের যারা আছেন তাদের জন্য আপনার এটা মনে হবে যেন একটা ঈদের খবরের মতো আর কি। আর বেনিয়ামিন নেতানিয়াহু একটা স্মৃতিচারণ করছেন, যেটা কিছুদিন আগে তিনি বলেছেন যে আসলে তিনি সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত হয়েছিলেন আপনার যেদিনকা মসজিদুল আকসা, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের প্রথম কিবলা, সেখানে যখন আগুন ধরে দেওয়া হয়েছিল ওই দিন নাকি তিনি সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত ছিলেন। কেননা তিনি ভাবছিলেন যে সকল মুসলিম বিশ্বগুলা বা সবাই মিলে যদি ইসরায়েলের উপরে মানে হামলা করে বা ভালো করে প্রতিক্রিয়া দেখায়, তাহলে মানে তিনি কি করবেন এই বিষয়ে তিনি চিন্তিত ছিলেন। কিন্তু এর পরের দিন তিনি সবচেয়ে বেশি খুশি হলেন। কেননা
ওইটা মানে আগুন দেওয়ার পরে মসজিদুল আকসাতে সেখান থেকে মুসলিম বিশ্ব থেকে সাধারণ দু একটা বিবৃতি দেওয়া ছাড়া কেউ কোনো গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেয়নি। এই জন্য তিনি তার পরের দিন সবচেয়ে বেশি খুশি ছিলেন। এটা হচ্ছে তার স্মৃতিচারণে তিনি বলেছেন এরকম একটা কথা। যাই হোক, আসলে মুসলমানরা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার্থে আশা করি সবাই একত্রে থাকবেন এবং বিশ্বের সকল সংঘাত বন্ধ হবে। আরেকটা তথ্য যেটা হচ্ছে যে আপনার যে গাজা ভূখণ্ডে যেই ফিলিস্তিনিদের যেই আপনার আছে, যে টানেল ব্যবস্থা আছে গাজা ভূখণ্ডে, এই টানেল ব্যবস্থাটার আপনার মাত্র 25% ইসরায়েল ধ্বংস করতে পারেনি। তার মানে 75% টানেল এখনও অক্ষত আছে। এই 75% টানেল থেকে এখনও হামাসের যোদ্ধারা তারা আপনার এই যে ইসরায়েলের প্রতি বিভিন্ন সময় রকেট নিক্ষেপ করতেছে বা তারা এখনও সক্রিয় আছে বোঝা যায়। ইসরায়েল যতই ধ্বংস করুক, মাটির উপরে ধ্বংস করে দেখ, যে যা করে দেখ, মনে হয় যেন মাটির নিচে আরেক শহর বানায় রাখছে হামাস। তাই তারা সেখান থেকে যে কোনো সময় যে তাদের শক্তি সঞ্চয় করে আবার হয়তো ইসরায়েলের উপরে যে কোনো পাল্টা প্রতিক্রিয়া বা প্রতিশোধ নিতে চেষ্টা করবেন। এইভাবে হয়তো চলমান থাকবে গাজা যুদ্ধ। তবে অন্যান্য সকল যুদ্ধ নিয়ে যেভাবে এখানে সারা পৃথিবীর সকল মানুষ নাক গলাইছে বা সবাই যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা করছে, কিন্তু আসলে গাজা ভূখণ্ড নিয়ে এরকম চেষ্টা কেউ করেনি বা এরকমভাবে কেউ আগায়নি যে মনে প্রাণে যে গাজা যুদ্ধ শেষ হোক বা এখানে একটা শান্তি ফিরে আসুক। এই বিষয়টা নিয়ে আসলে কেউ মুসলিম বিশ্বেরও কেউ না বা অমুসলিমও কেউ না যে এটা আন্তরিকভাবে কেউ কাজ করছে বলে মনে হয় না। কেননা এতদিন পর্যন্ত এই যুদ্ধ চলমান, এখানে আজও কোনো একটা মীমাংসা হচ্ছে না। ইসরায়েল নিজের ইচ্ছা মতো করে সেখানে মানুষ হত্যা করতেছে, হ্যাঁ, চিকিৎসক হত্যা করতেছে, শিশু হত্যা করতেছে, নারী হত্যা করতেছে, এইভাবে লুটতারাজ করতেছে, হ্যাঁ, বাড়িঘর সব ধ্বংস করে দিতেছে। ইসরায়েল নিজের ইচ্ছা মতো সব কিছু করতেছে। এখানে বিশ্বের যে আন্তর্জাতিক আইন কানুন কিচ্ছুই তো ইসরায়েল মানতেছে না। এবং ইসরায়েলের বরঞ্চ বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজের দেশের যেই আপনার যে সমস্ত সংস্থাগুলো আছে ওই সংস্থাগুলোকে এখন তিনি অকার্যকর করে দিতে চাইতেছেন। ফিলিস্তিনে গাজা ভূখণ্ড যেভাবে তিনি ধ্বংস করে দিতে চাইতেছেন, তদ্রূপভাবে তিনি তার আপনার গোয়েন্দা প্রধানকে তিনি বরখাস্ত করে দিতে চাইতেছেন, তাকে নাকি এখন গ্রেপ্তার করতে চাইতেছেন। এইভাবে তিনি সেখানেও এরকম আকাম কুকাম করে বেড়াইতেছেন আর কি। যাই হোক, আসলে সর্বশেষ একটা কথাই যেটা হচ্ছে যে গাজা ভূখণ্ড এবং আপনার ফিলিস্তিন, গাজা ভূখণ্ড বা ফিলিস্তিন এটা স্বাধীন একটা রাষ্ট্র হিসেবে টিকে থাকুক, হ্যাঁ, তা ওই মানুষগণ তাদের নিজেদের মাতৃভূমিতে থাকুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। যারা চ্যানেলে নতুন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।